হ্যালো এভরিওয়ান, সোনামণি লার্নিং সেন্টারে সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে আমি অষ্টম শ্রেণীর বাংলা পাঠ্য বইয়ের অন্তর্গত রবীন্দ্রনাথ ঠাকুর রচিত বোঝাপড়া নামক যে কবিতাটি রয়েছে, এই কবিতাটির হাতে কলমে সমস্ত প্রশ্নের সমাধান করে দেব। তবে এই ভিডিওটি দেখার আগে বলবো, তোমরা প্রত্যেকেই কবিতাটির মূল বিষয়বস্তু খুব ভালো করে বুঝে নেবে। তোমরা বিষয়বস্তুটি ভালো করে বুঝতে পারলে তোমাদের হাতে কলমে সমস্ত প্রশ্নের উত্তর বুঝতে সুবিধা হবে এবং তোমরা নিজেরাই করতে পারবে। চলো শুরু করা যাক আজকের পর্বটি। তাহলে চলো আমরা হাতে কলমে প্রশ্নগুলির উত্তর সহ আলোচনা করি। তার আগে কবি পরিচিতি একটু জেনে নেই, কারণ এখান থেকে প্রশ্ন আসবে পরীক্ষাতে। ঠিক আছে, তাহলে বোঝাপড়া কবিতাটি কে লিখেছিলেন? লেখক রবীন্দ্রনাথ ঠাকুর। জন্ম কলকাতা জোড়াসাঁকোর ঠাকুরবাড়িতে। ঠাকুরবাড়ি থেকে প্রকাশিত ভারতী ও বালক পত্রিকায় নিয়মিত লিখতেন। কথা কাহিনী, সহজপাঠ, রাজর্ষি, ছেলেবেলা, শিশু, শিশু ভোলানাথ হাস্যকৌতুক, ডাকঘর প্রভৃতি রচনা শিশু ও কিশোর মনকে আলোড়িত করে। দীর্ঘজীবনী অজস্র কবিতা, গান, ছোট গল্প, উপন্যাস, প্রবন্ধ লিখেছেন। ছবি এঁকেছেন। 1913 সালে সং অফারিংসের জন্য এশিয়ার মধ্যে তিনি প্রথম নোবেল পুরস্কার পান। দুটি স্বাধীন রাষ্ট্র ভারত ও বাংলাদেশের জাতীয় সঙ্গীত তিনি রচনা করেন। পাঠ্য কবিতাটি তার খনিকা কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। তাহলে কোথা থেকে নেওয়া হয়েছে? খনিকা কাব্যগ্রন্থ থেকে। দেখো, একের দাগ। জোড়াসাঁকো ঠাকুরবাড়ি থেকে প্রকাশিত কোন পত্রিকায় রবীন্দ্রনাথ ঠাকুর নিয়মিত লিখতেন? উত্তর, জোড়াসাঁকো ঠাকুরবাড়ি থেকে প্রকাশিত ভারতী ও বালক পত্রিকায় রবীন্দ্রনাথ ঠাকুর নিয়মিত লিখতেন। এই দেখো, এখানে ভারতী ও বালক পত্রিকায় নিয়মিত লিখতেন। নেক্সট প্রশ্ন দেখো, 2 দাগ 1.2 মানে 1-2। ভারতের কোন প্রতিবেশী দেশ তার লেখা গান জাতীয় সঙ্গীত হিসাবে গাওয়া হয়? উত্তর, বাংলাদেশে তার লেখা গান জাতীয় সঙ্গীত হিসাবে গাওয়া হয়। গানটি হলো আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। ঠিক আছে, নেক্সট প্রশ্ন। তারপর দেখো, 2 দাগ, নিচের প্রশ্নগুলির কয়েকটি বাক্যে উত্তর দাও। 2-1, সেইটে সবার চেয়ে শ্রেয়। কোনটি সবার চেয়ে শ্রেয়? উত্তর, রবীন্দ্রনাথ ঠাকুর রচিত বোঝাপড়া কবিতায় কবি বুঝিয়েছেন জীবনের নানা খারাপ অবস্থার মধ্যে হতাশ হয়ে হাল না ছেড়ে, ভেঙে না পড়ে পরিস্থিতির সঙ্গে মানিয়ে চলতে হয়। এটাই সবার শ্রেয়। ঠিক আছে, নেক্সট প্রশ্ন। তারপর দেখো, 2-2 দাগ, ঘটনা সামান্য খুবই। কোন ঘটনার কথা বলা হয়েছে? উত্তর, রবীন্দ্রনাথ ঠাকুর রচিত বোঝাপড়া কবিতায় কবি বলেছেন, আমাদের জীবনে অনেক সময় যেখানে কোনো আশঙ্কা থাকে না, সেখানেই বিপদ ঘটে যায়। কেউ এই আকস্মিক ঘটনা সহ্য করে নিতে পারে, কেউ পারে না। এটা কোনো নতুন ঘটনা নয়। বিশ্ব সংসারে মানুষের জীবনে হঠাৎ নেমে আসা বিপদ বা আঘাতকে সামান্য ঘটনা বলা হয়েছে। নেক্সট প্রশ্ন। তারপর দেখো, 2-3 দাগ, তেমন করে হাত বাড়ালে সুখ পাওয়া যায় অনেকখানি। উদ্ধৃতিটির নিহিতার্থ স্পষ্ট করো। উত্তর, রবীন্দ্রনাথ ঠাকুর রচিত বোঝাপড়া কবিতা থেকে নেওয়া প্রশ্ন উদ্ধৃত অংশে লেখক বোঝাতে চেয়েছেন জীবনে আমরা যা চাই সব সময় তা পাই না। না পাওয়ার বেদনা অনেক ভারী করে তোলে, কিন্তু আমরা যদি সামর্থ্যের সাথে চাহিদাগুলোর সামঞ্জস্য বজায় রাখি, তবে সহজেই জীবনে সুখ পাওয়া যায়। ঠিক আছে, এভাবে প্রত্যেকটা প্রশ্ন লিখবে। নেক্সট প্রশ্ন। নেক্সট, 2-4, মরণ হলে হঠাৎ দেখি মরার চেয়ে বাঁচাই ভালো। ব্যাখ্যা করো। উত্তর, রবীন্দ্রনাথ ঠাকুর রচিত বোঝাপড়া কবিতা থেকে নেওয়া প্রশ্ন উদ্ধৃত অংশে জীবনের এক কঠিন সত্যকে প্রকাশ করা হয়েছে।
প্রতিকূল পরিস্থিতিতে মানুষ কখনো কখনো জীবনের প্রতি শ্রদ্ধা হারিয়ে মৃত্যু কামনা করে। সে মনে করে মৃত্যুতেই বুঝি সমস্ত দুঃখের অবসান। কিন্তু মৃত্যু সামনে এসে দাঁড়ালে মানুষ আকুল হয়ে ভাবে এ জীবন বড় সুন্দর। জীবনে কঠিন পরিস্থিতি চিরস্থায়ী নয়, কঠিন পরিস্থিতি কেটে গিয়ে আবার ভালো সময় আসে। তাই মানুষ আর প্রকৃতির মাঝে বেঁচে থাকাই জীবনের চরম সার্থকতা বলে মনে করে। নেক্সট দেখো 2-5, তাহারে বাদ দিয়েও দেখি বিশ্বভুবন মস্ত ডাগর। উদ্ধৃতিটির মধ্য দিয়ে জীবনের কোন সত্য প্রকাশ পেয়েছে? উত্তর, রবীন্দ্রনাথ ঠাকুর রচিত বোঝাপড়া কবিতা থেকে নেওয়া প্রশ্ন উদ্ধৃত অংশে জীবনের এক গভীর সত্য প্রকাশিত হয়েছে। এই বিশ্ব সংসারে সব কিছুই পরিবর্তনশীল। কোনো ব্যক্তি আমাদের প্রিয় হলেও অপরিহার্য নয়। তাই প্রিয়জনের বিচ্ছেদ, ব্যক্তি মানুষের শোক হলেও বিশ্ব সংসার কিন্তু তার স্বাভাবিক নিয়মেই চলে। সেই কথাই এখানে বোঝানো হয়েছে। তো তোমরা যারা নতুন, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে, পাশে থাকার বেল আইকনটি ক্লিক করে রাখবে, ঠিক আছে? পরের প্রশ্ন 2-6, কিভাবে মনের সঙ্গে বোঝাপড়া করতে হবে? উত্তর, রবীন্দ্রনাথ ঠাকুর রচিত বোঝাপড়া কবিতায় কবি বলেছেন, যদি আমরা চাহিদার উপর বেশি নজর দেই তাহলে কোনো দিনই সুখী হতে পারবো না। তাই আমাদের জীবনে চাওয়া না পাওয়া, দুঃখ, হতাশা ঝেড়ে ফেলে প্রয়োজনে কেঁদে মনের বোঝা হালকা করতে হবে। জীবনের সমস্ত প্রতিবন্ধকতায় ভালো মন্দ যাই আসুক সত্যকে সহজে মেনে নিতে হবে। এভাবেই মনের সঙ্গে বোঝাপড়া করতে হবে, ঠিক আছে? নেক্সট প্রশ্ন 2-7, দোহাই তবে এ কার্যটা যত শীঘ্র পারো সারো। কবি কোন কার্যের কথা বলেছেন? সেই কার্যটি শীঘ্র সারতে হবে কেন? উত্তর, রবীন্দ্রনাথ ঠাকুর রচিত বোঝাপড়া কবিতা থেকে নেওয়া উদ্ধৃত অংশে কবি বলতে চেয়েছেন, জীবনে না পাওয়ার হিসাব কষতে কষতে অনেক সময় আমরা পাওয়া সুখটিও হেলায় হারিয়ে ফেলি আর না পাওয়ার বেদনায় হাহা করি। এই কার্যটা বলতে এখানে কবি হাহাকার করে সময় নষ্ট করার কথা বলেছেন। ঘটে যাওয়া ঘটনার জন্য হাহাকার করে সময় নষ্ট করা অর্থহীন। সমস্ত দুর্ভাগ্যকে জয় করে মানুষকে এগিয়ে যেতে হবে নিজের উদ্যমে। তাই কবি না পাওয়ার হাহাকারের মতো অনুচিত কাজে অযথা সময় নষ্ট করে সেটি শীঘ্রই শেষ করতে বলেছেন। নেক্সট পরের প্রশ্ন 2-8, কখন আধার ঘরে প্রদীপ জ্বালানো সম্ভব? উত্তর, রবীন্দ্রনাথ ঠাকুর রচিত বোঝাপড়া কবিতায় কবি বলেছেন, জীবনের ব্যর্থতার কষ্ট কেঁদে চোখের জলের মধ্যে লাঘব করে মনকে বুঝিয়ে সামনে এগিয়ে যেতে হবে। এভাবেই আধার ঘরে প্রদীপ জ্বালানো সম্ভব বা জীবনকে আনন্দে ভরিয়ে তুলতে হবে বা আনন্দে ভরিয়ে তোলা সম্ভব, ঠিক আছে? তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করবে। পরের প্রশ্ন 2-9, ভুলে যা ভাই কাহার সঙ্গে কতটুকুন তফাৎ হলো। এই উদ্ধৃতির মধ্যে জীবনে চলার ক্ষেত্রে কোন পথের ঠিকানা মেলে? উত্তর, রবীন্দ্রনাথ ঠাকুর রচিত বোঝাপড়া কবিতা থেকে নেওয়া প্রশ্ন উদ্ধৃত অংশে কবি জীবনের এক গভীর সত্যকে তুলে ধরেছেন। মানুষের চেহারা ও প্রকৃতির মতোই তাদের চাওয়া পাওয়াগুলো ভিন্ন ভিন্ন হয়ে থাকে। জীবনের ক্ষেত্রে কে কত বেশি পেল, জীবন পথে কে কতখানি এগিয়ে গেল, এই সব তুলনামূলক চিন্তা জীবনের নির্দিষ্ট দিকে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে বাধার সৃষ্টি করে। এগুলো ভুলে গিয়ে জীবনকে মঙ্গলময় করে তোলার, আলোকিত করার যে পথ, সেই পথে এগিয়ে যেতে হবে। সেই পথের সন্ধান মেলে প্রশ্নে উদ্ধৃতির মাধ্যমে, ঠিক আছে? নেক্সট প্রশ্ন, পরের দাগ দেখো 2-10, অনেক ঝঞ্ঝা কাটিয়ে বুঝি
এলে সুখের বন্দরেতে ঝঞ্ঝা কাটিয়ে আসা বলতে কি বোঝো? উত্তর, রবীন্দ্রনাথ ঠাকুর রচিত বোঝাপড়া কবিতা থেকে নেওয়া প্রশ্ন উদ্ধৃত অংশে কবি জীবনের এক গভীর সত্যকে প্রকাশ করেছেন। জীবনের নানা ওঠাপড়া জয় করে আমরা সাফল্য অর্জন করি। জাহাজ যেমন তার দীর্ঘ পথে অনেক ঝঞ্ঝা বা ঝড় পেরিয়ে অনেক প্রতিকূলতাকে অতিক্রম করে বন্দরের নিরাপত্তায় আসে, মানুষকেও তেমন অনেক বাধা বিপত্তি পেরিয়ে সাফল্য লাভ করতে হয়। এই বাধা বিপত্তি জয় করাকেই ঝঞ্ঝা কাটিয়ে আসা বলা হয়েছে। ঠিক আছে, নেক্সট প্রশ্ন। তারপর দেখো 3-এর দাগে কি বলছে, নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো। 3-এর দাগের 3-এর 1, ভালো মন্দ যাহাই আসুক সত্তরে লও সহজে, তুমি কি কবির সঙ্গে একমত? জীবন চলার পথে নানা বাধাকে তুমি কিভাবে অতিক্রম করতে চাও? উত্তর, রবীন্দ্রনাথ ঠাকুর রচিত বোঝাপড়া কবিতা থেকে নেওয়া প্রশ্ন উদ্ধৃত অংশের বক্তব্যে হ্যাঁ, আমি কবির সঙ্গে একমত। ঠিক আছে, জীবনে চলার পথে বাধাকে অতিক্রম করার সহজ উপায় হলো সকলকে ভালোবাসা। স্বার্থের বিনিময়ে কারো কাছে নিজের আদর্শকে বিকিয়ে দেওয়া উচিত নয়। সবসময় ভাবা উচিত সকলের জন্য আমরা সকলে রয়েছি। একজনকে ফাঁকি দিলে নিজেকেই ফাঁকে পড়তে হবে। সত্যের পথ অবলম্বন করে ভালো মন্দকে সহজেই বুঝে নিয়ে আমি জীবনের বাধাকে অতিক্রম করতে পারবো। পরের প্রশ্ন। 3-এর 2, মনেরে আজ কহ যে ভালো মন্দ যাহাই আসুক সত্তরে লও সহজে, কবির মতো তুমি কি কখনো মনের সঙ্গে কথা বলো? সত্যকে মেনে নেবার জন্য মনকে তুমি কিভাবে বোঝাবে? একটি পরিস্থিতি পরিকল্পনা করে বুঝিয়ে লেখো। উত্তর, রবীন্দ্রনাথ ঠাকুর রচিত বোঝাপড়া কবিতা থেকে নেওয়া প্রশ্নে উদ্ধৃত অংশে কবি জীবনের ভালো মন্দ যাই আসুক সত্যকে সহজভাবে মেনে নেওয়ার জন্য মনকে বোঝাতে বলেছেন। কবির মতো আমিও মাঝে মাঝে নিজের সঙ্গে মনের কথা বলি। জীবনে আমাদের নানা রকম বাধার সম্মুখীন হতে হয়, কিন্তু চলার পথে বাধা পেয়ে থমকে গেলে চলবে না। যেমন প্রতি বছর পরীক্ষায় আমার ফল ভালো নাও হতে পারে, সেক্ষেত্রে হতাশ না হয়ে পরীক্ষায় খারাপ ফল হওয়ার কারণ খুঁজে বার করতে হবে। আরও পরিশ্রম করতে হবে, নতুন উদ্যমে নিজেকে তৈরি করতে হবে আগামী পরীক্ষার জন্য। ঠিক আছে, এভাবে প্রশ্নটা তোমরা খুব সুন্দরভাবে লিখবে প্রত্যেকটা প্রশ্নই। পরের দাগ দেখো 3-এর 3, তেমন করে হাত বাড়ালে সুখ পাওয়া যায় অনেকখানি, তেমন করে কথাটির অর্থ বুঝিয়ে দাও। এখানে কবি কী ধরনের সুখের ইঙ্গিত করেছেন লেখো। উত্তর, রবীন্দ্রনাথ ঠাকুর রচিত বোঝাপড়া কবিতা থেকে নেওয়া প্রশ্ন উদ্ধৃত অংশে কবি রবীন্দ্রনাথ ঠাকুর ইতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়ে চলাকেই তেমন করে হাত বাড়ানো বলেছেন। আমরা যদি নিজেদের স্বাদ ও সাধ্যের মধ্যে সামঞ্জস্য রাখতে পারি, তবে দুঃখ দুর্দশার সংকীর্ণ জগতের বাইরে থাকা বিশ্বভুবনকে মস্ত বড় বলে মনে হয়। তখন আকাশ হয়ে ওঠে আরও নীল, ভোরের আলো মধুর হয়ে ওঠে, মৃত্যুর চেয়েও জীবনকে পরম বরণীয় বলে মনে হয়। নিজের সুখে সমস্ত জগৎকেই সুখী বলে বোধ হয়। ঠিক আছে, পরের প্রশ্ন 3-এর 4, এরপর দেখো 4-এর দাগ, নিচের শব্দগুলির দল বিশ্লেষণ করে মুক্ত দল ও রুদ্ধ দল চিহ্নিত করো। দেখো দল কি সেটা আমাদের আগে জানতে হবে, তারপর তোমরা দল বিশ্লেষণ করতে পারবে। আমি একটুখানি বলে দেই যে কোনো একটি শব্দ উচ্চারণের সময় তোমরা একবার যতটুকু অংশ উচ্চারণ করতে পারবে ঠিক ততটুকুই হলো দল। এবার সেই অংশটির মধ্যে একটি শব্দ রয়েছে নাকি দুটি শব্দ রয়েছে সেটা দেখে নিয়ে বুঝতে হবে। ঠিক আছে,
দেখো দল কি একটু জেনে রাখো। দল দুই প্রকার, একটা মুক্ত দল আর একটা হচ্ছে রুদ্ধ দল। যে দল মুক্তভাবে উচ্চারিত হয় তাকে বলে দল, মুক্তভাবে উচ্চারণ হয়, ঠিক আছে। আর যে দল দুটি অক্ষর নিয়ে একত্রে উচ্চারিত হয় তাকে বলা হয় রুদ্ধ দল। আমি তোমাদের একটা সিম্পল উদাহরণ দেই। মুক্ত দল যেমন কলা, কলা, ঠিক আছে। আর রুদ্ধ দল আম, দুটো অক্ষর একসঙ্গে উচ্চারণ করেছি আম। আর কলা, ঠিক আছে। এখানে একটা সিম্পলভাবে মনে রাখবে, সেটা হচ্ছে দেখবে স্বরবর্ণ রয়েছে, ক অ স্বরবর্ণ রয়েছে, লা আ স্বরবর্ণ রয়েছে, ঠিক আছে। এভাবেই মুক্তদল হয়ে থাকে, ঠিক আছে। তাহলে দলটা একটু বুঝে নেওয়া গেল। চলো এবার আমার প্রশ্নগুলো করবো আর বুঝবো। দেখো এখানে প্রথমটা দেওয়া আছে বোঝা পড়া, বো ও বো ও স্বরবর্ণ রয়েছে মুক্তদল, ঝা আ স্বরবর্ণ রয়েছে মুক্তদল, প বু ঝা প অ আছে মুক্তদল, রা আ আছে মুক্তদল। তাহলে বোঝা পড়াতে কয়টা মুক্তদল রয়েছে? 4টি মুক্তদল রয়েছে, ঠিক আছে। নেক্সট বিশ্বভুবন, বি বি রুদ্ধদল, বিশ্ব ও আছে মুক্তদল, ভূ মুক্তদল, বন একসঙ্গে উচ্চারণ হচ্ছে বন রুদ্ধদল, ঠিক আছে। তাহলে বিশ্বভুবনে কয়টা দল রয়েছে? বিশ্বভুবনে 2টি মুক্ত দল এবং 2টি রুদ্ধ দল রয়েছে। নেক্সট রয়েছে অশ্রুসাগর, অস রুদ্রদল, রু মুক্তদল, সা আ আছে মুক্তদল, গড় গড় বৈষ্ণরা গড় রুদ্ধদল। তাহলে অশ্রুসাগরে 2টি মুক্তদল, 2টি রুদ্ধদল রয়েছে, ঠিক আছে। নেক্সট দেখো পাঁজরগুলো, পা আ আছে মুক্তদল, জ্বর জ্বর একসঙ্গে উচ্চারণ হয়ে গেছে রুদ্ধদল, পাঁজর গু উ আছে অ আছে স্বরবর্ণ মুক্তদল, পাঁজর গু লো লো ও আছে মুক্তদল, ঠিক আছে। তাহলে পাঁজরগুলোতে কয়টা দল রয়েছে? পাঁজরগুলোতে 3টি মুক্তদল এবং 1টি রুদ্ধদল রয়েছে, ঠিক আছে। নেক্সট দেখো কতকটা, ক অ আছে মুক্তদল, ত্বক একসঙ্গে উচ্চারণ হয়ে গেছে রুদ্ধদল এবং টা মুক্তদল, সত্তরে সৎ রুদ্ধদল, তে মুক্তদল, রে মুক্তদল। তাহলে সত্তরে 2টি মুক্ত, 1টি রুদ্ধদল রয়েছে। নেক্সট দেখো 5এর দাগে নিচের প্রতিটি শব্দের 3টে করে সমার্থক শব্দ লেখো। একে দেওয়া আছে মন, আচ্ছা মনটা এখানে লেখা নাই। দেখো মন হচ্ছে অন্তর মানে মন, ঠিক আছে। অন্তর আমি লিখে দিচ্ছি, অন্তর মানে মন। তারপর হচ্ছে চিত্ত মানে মন, তারপর হৃদয় মানে মন, ঠিক আছে মনে থাকবে। হৃদয়, চিত্ত আর অন্তর মানে মন। তারপর দেখো জখম, আঘাতপ্রাপ্ত মানে জখম, আহত মানে জখম, বিক্ষত মানে। তারপরে ঝঞ্ঝা, ঝড় মানে ঝঞ্ঝা, তুফান মানে ঝঞ্ঝা, ঝটিকা মানে ঝঞ্ঝা। তারপরে ঝগড়া, কলহ মানে ঝগড়া, বিবাদ মানে ঝগড়া, তর্কাতর্কি মানে ঝগড়া। তারপর দেখো সামান্য, অল্প মানে সামান্য, কম মানে সামান্য, নগণ্য মানে সামান্য। তারপর দেখো শঙ্কা, ভয় মানে শঙ্কা, ডর মানে শঙ্কা, আতঙ্ক মানে শঙ্কা। তারপর দেখো আকাশ, গগন মানে আকাশ, অম্বর মানে আকাশ, অন্তরিক্ষ মানে আকাশ, ঠিক আছে। এগুলো লিখে দিয়েছি, মনটা বাদ পড়ে গেছে, তাহলে লিখে দিলাম অন্তর, চিত্ত এবং হৃদয়। নেক্সট প্রশ্ন। দেখো 6এর দাগে নিচের প্রতিটি শব্দের বিপরীতার্থক শব্দ দিয়ে শব্দ জোড় তৈরি করে বাক্য রচনা করতে বলেছে। দেখো কী করে রয়েছে, আধার, সত্য, দোষ, আকাশ, সুখ, ঠিক আছে। এগুলোর প্রত্যেকটারই বিপরীত শব্দ লিখতে হবে, জোর বিপরীত শব্দ, যেমন আকাশ পাতাল, সুখ দুঃখ, দিন রাত, এরকম টাইপ, ঠিক আছে। তো 1 নাম্বার দেওয়া আছে আধার, আধার আলো, গোধূলির আলো আধারে ধরণী ছেয়ে গেছে, ঠিক আছে। 2 সত্য মিথ্যা, সাক্ষী দিতে এসে সত্য মিথ্যা দুরকম কথাই অনেকে বলে থাকে। তারপর দোষ, দোষ গুণ, মানুষের দোষ গুণ 2 আছে, ঠিক আছে। তারপর আকাশ, আকাশ পাতাল, বিপদে আকাশ পাতাল চিন্তা করতে নেই।
তারপর আছে সুখ দুঃখ। দুঃখ, সুখ দুঃখ, সুখ দুঃখ নিয়েই আমাদের জীবন। ঠিক আছে, এই ছিল আজকের সমস্ত হাতে কলমের প্রশ্নর অ্যান্সার। তোমাদের এখান থেকে সমস্ত প্রশ্নই কমন পড়ে যাবে আশা করি। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করবে, পারলে সাবস্ক্রাইব করে দেবে। ঠিক আছে, থ্যাংক ইউ। খুব ভালোভাবে পড়াশুনো করে প্রত্যেককে।